স্টুডেন্ট, ওয়েলকাম টু বি র্যাঙ্কার। আমি ওর বায়োলজি টিচার দেবস্মিতা। আজকে আমরা এই ভিডিওতে এন্ডোমেমব্রেন সিস্টেম সম্পর্কে জানবো। তোমরা সবাই জানো যে এন্ডোমেমব্রেন সিস্টেমটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক, কেননা এই যে টপিকটা রয়েছে তুমি যদি বিগত 2020 থেকে 2025 এর মধ্যে দেখো তো প্রচুরবার এই টপিক থেকে কিন্তু কোশ্চেন রিপিট এসছে। ওকে, অনেকবার কোশ্চেন রিপিট করা হয়েছে, সেটা স্টেটমেন্টাল হোক বা ডিরেক্ট কোনো এক্সাম্পল জিজ্ঞেস করা হোক, বা বেশি যে কোশ্চেনটা এই টপিক থেকে এসছে সেটা পিক আপ দ্য অড ওয়ান টাইপের। মানে আমরা জানি যে সেলের মধ্যে দুটো পার্ট থাকে, একটা হচ্ছে যে সেল অর্গানেলস আর একটা হচ্ছে এন্ডোমেমব্রেন সিস্টেম, তাই না? সেলের সাইটোপ্লাজমের মধ্যে দুটো পার্ট, অলরেডি এর আগের ভিডিওতে আমি সেগুলো বলে দিয়েছি। সেল পার্টের মধ্যে কি কি মানে পুরো সেলের স্ট্রাকচারের মধ্যে কি কি পার্ট থাকবে। তো সেখানে বলা হয়েছিল যে এন্ডোমেমব্রেন সিস্টেম আর অর্গানেলস দুটো কিন্তু সেল সাইটোপ্লাজমে প্রেজেন্ট থাকে। তো তাহলে অর্গানেলস আর এই যে এন্ডোমেমব্রেন সিস্টেম, এই দুটোর মধ্যে ডিফারেন্সটা কি? কাদেরকে আমরা এন্ডোমেমব্রেন সিস্টেম বলবো? ফার্স্ট আমরা যেটা দেখবো যে কোন পার্টগুলোকে বা কোন স্ট্রাকচারগুলোকে আমরা এন্ডোমেমব্রেন সিস্টেম বলবো, বা তাদেরকে কেন আমরা এন্ডোমেমব্রেন সিস্টেম বলবো। সো বলা হচ্ছে এন্ডোমেমব্রেন সিস্টেম আমরা সেই সমস্ত পার্টগুলোকে বলি যারা সাধারণত প্লাজমা মেমব্রেন থেকে তৈরি হবে। ওকে, ডিরাইভ ফ্রম প্লাজমা মেমব্রেন, প্লাজমা মেমব্রেন থেকে তৈরি হবে। এখানে প্রত্যেকটা পার্টই কিন্তু বেশিরভাগ মেমব্রেনাস পার্ট। ওকে, সো ডিরাইভ ফ্রম দ্য প্লাজমা মেমব্রেন, এন্ড যাদের ফাংশন কোঅর্ডিনেশনে কাজ করে, দেয়ার ফাংশন আর কোঅর্ডিনেটেড। কোঅর্ডিনেটেড, ওকে। সো কোঅর্ডিনেটেড বা কোঅর্ডিনেশন, এগুলোর মিনিং কি? বলা হচ্ছে এখানে যতগুলো যে পার্টগুলো প্রেজেন্ট থাকবে তাদের প্রত্যেকটার ফাংশন একটা কিন্তু আরেকটার উপর ডিপেন্ড করে হবে। একটার ফাংশন না হলে কখনো আরেকটার ফাংশন কিন্তু প্রপার ভাবে হবে না। তো এন্ডোমেমব্রেন সিস্টেম আমরা সেই সমস্ত পার্টগুলোকে বলবো যারা বেসিক্যালি প্লাজমা মেমব্রেন থেকে ডিরাইভ করছে এন্ড যাদের ফাংশন আর কোঅর্ডিনেটেড। ওকে, নেক্সট আমরা দেখবো যে এই এন্ডোমেমব্রেন সিস্টেমের যেগুলো আমরা বলছি তাদের মধ্যে কি কি পার্ট পড়ে। এটা শর্ট ট্রিক্স অলরেডি বলে দিয়েছি, আরো একবার রিপিট করছি, ইজিএলভি। ইজিএলভি মনে রাখবে, ইজিএলভি এই চারটে পার্টকেই কিন্তু আমরা এন্ডোমেমব্রেনের সিস্টেমের মধ্যে ফেলি। ই মিন্স এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলজি বডি और গলজি কমপ্লেক্স বলা হয়, ওকে, और গলজি অ্যাপারেটাসও বলা হয়, লাইসোজোম এন্ড দেন ভ্যাকিউল। এই চারটে পার্টকে এন্ডোমেমব্রেন সিস্টেম বলা হয়। আমি একটু আগেই বললাম যে এখান থেকে পিক আপ দ্য অড ওয়ান টাইপের কোশ্চেন আসে। সো পিক আপ দ্য অড ওয়ান টাইপের কোশ্চেন কিরকম? কোশ্চেন এরকম আসতে পারে যে নিচের যে যতগুলো নাম তোমরা দেখতে পাচ্ছ তাদের মধ্যে কোনটা এন্ডোমেমব্রেন সিস্টেমের পার্ট। তার মধ্যে কিছু হয়তো তোমরা জানো চারটা অপশন থাকে, তো তার মধ্যে তিনটে হয়তো সেল অর্গানেলস এর এক্সাম্পল দিয়ে দিল, আর একটা এন্ডোমেমব্রেন সিস্টেমের এক্সাম্পল দিয়ে দেবে। বা এরকম কোশ্চেন আসতে পারে ঘুরিয়ে কোশ্চেনটা আসতে পারে যে নিচের কোনগুলো এন্ডোমেমব্রেন সিস্টেমের বা কোনটা এন্ডোমেমব্রেনের সিস্টেমের পার্ট নয়। এই টাইপের কোশ্চেন কিন্তু আমরা প্রচুরবার দেখেছি রিপিট হতে। তো চলো দেখে নি এন্ডোমেমব্রেন সিস্টেম এর মধ্যে যতগুলো পার্ট রয়েছে তাদের ডিটেল স্ট্রাকচার, তারা কোথায় প্রেজেন্ট থাকে এন্ড তাদের অ্যাকচুয়াল ফাংশনটা কি। তো ফার্স্ট যেটা আমরা করব, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বলা হচ্ছে একটা নেটওয়ার্ক লাইক টিনি টিবিউলার স্ট্রাকচার কোথায় প্রেজেন্ট থাকবে? এ লোকেশন নিয়ার দ্য নিউক্লিয় মেমব্রেন, নিউক্লিয়াসের মেমব্রেনের কাছেই কিন্তু প্রেজেন্ট থাকে। ওকে, বা বলতে পারো একদম নিউক্লিয়াসের যে বাইরের যে মেমব্রেনটা সেগুলোর সঙ্গে একসঙ্গেই প্রায় অ্যাটাচড হয়ে প্রেজেন্ট থাকে। এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের
কিছু পার্টস আমরা দেখব, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কিছু পার্টস আমরা দেখব। কি কি পার্ট? বেসিক্যালি এর তিনটে পার্ট থাকে। কি কি? সিস্টার্নি, ভেসিকেল অ্যান্ড টিবিউল। সিস্টার্নি স্ট্রাকচার কিরকম হবে? স্ট্রাকচার গুলো কিন্তু ভালোভাবে বুঝতে হবে। মনে রাখবে, স্ট্রাকচার যদি খুব ভালোভাবে মনে থাকে তাহলে কিন্তু কনসেপ্টে কোনো রকমের কোনো প্রবলেম থাকবে না। অনেকে কি করে যে পড়ছি, জাস্ট রিড করে যাচ্ছি। আমরা তো জানি বায়োলজি খুব সোজা জিনিস, খুব ইজি জিনিস। হ্যাঁ, অবভিয়াসলি বায়োলজি খুব সোজা জিনিস, বাট ব্যাপারটা কি হয়, বায়োলজি আবার কিন্তু খুব তাড়াতাড়ি ভুলেও যাওয়া যায়। যত তাড়াতাড়ি মুখস্থ করা যায় বায়োলজি, মানে যেহেতু পুরোটাই একটা মানে কি বলবো যে মুখস্থ করলেই হয়ে যায় ইনফরমেটিভ জিনিস, বাট বায়োলজি ভুলবে না। মানে কিরকম ভাবে পড়লে আমরা বায়োলজি তাড়াতাড়ি ভুলবো না, সেটা হচ্ছে যতক্ষণ না পর্যন্ত আমাদের কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে। তুমি যতই পড়ে যাও কতদিন আর মনে রাখতে পারবে? একদিন দুদিন, এর বেশি কিন্তু লং টার্মের জন্য কখনো মনে রাখতে পারবে না যদি কনসেপ্ট বুঝে না পড়ো। আর এখন তোমরা জানো নিটের কোশ্চেনের প্যাটার্ন কিরকম হয়েছে। যদি কনসেপ্ট আমার ক্লিয়ার না থাকে, স্টেটমেন্টাল কোশ্চেন গুলোতে কিন্তু আমি ভালোভাবে অ্যান্সার করতে পারবো না। ওকে, এন্ড তার সঙ্গে মোস্ট ইম্পর্টেন্ট যারা মেনলি বোর্ডস দেবে তাদের ক্ষেত্রে বলছি, ডায়াগ্রাম অবশ্যই করে ড্র করবে। দেখো, একটা যদি মানে বড় কোশ্চেন দেয়, একটা লেন্দি কোশ্চেন দেয়, ধর 5 মার্কস আর 3 মার্কসের কোশ্চেন দিয়েছে, সেখানে যত না তুমি লিখবে তার থেকে যত পারবে ডায়াগ্রাম দিয়ে বোঝানোর চেষ্টা করবে। সেখানটাতে কিন্তু অনেকটা বেশি মার্কসও পাওয়া যায় অ্যান্ড অবভিয়াসলি তোমার প্রেজেন্টেশনটা খুব সুন্দর হবে। চলো, সিস্টেনি। ওকে, this is the structure of cisternae. And vesicle basically একটা irregular structure. প্রত্যেকটার সারফেসে দেখো আমি রাউন্ড রাউন্ড কিছু স্ট্রাকচার ড্র করছি। এগুলো কি? এগুলো হচ্ছে রাইবোসোমের স্ট্রাকচার। And then this is the tubular structure. This is the structure of tubules. তো এইগুলোই হচ্ছে এন্ডোমেমব্রেন সিস্টেমের পার্ট। তো এন্ডোমেমব্রেন সিস্টেমের ফাংশন কি? এন্ডোমেমব্রেন সিস্টেমের ফাংশন, sorry, my mistake. These are the parts of endoplasmic reticulum. So endoplasmic reticulum এর ফাংশনটা কি? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম মেকানিক্যাল সাপোর্ট প্রোভাইড করবে। আর কি? বেসিক্যালি ইন্ট্রাসেলুলার ট্রান্সপোর্টেশনে হেল্প করে। নিউক্লিয় মেমব্রেন তৈরিতে হেল্প করে। And most important, help in protein synthesis and also help in lipid synthesis. Lipid synthesis. তো এই যে লিপিড আর প্রোটিন সিনথেসিস, তাহলে কোন কোন টাইপের এন্ডোপ্লাজমিক রেটিকুলামের স্ট্রাকচার, মানে কোন স্ট্রাকচারটা প্রোটিন তৈরি করবে আর কোন স্ট্রাকচারটা লিপিড তৈরি করবে সেটা একবার দেখা যাক। আমরা এখানে দুটো টাইপের এন্ডোপ্লাজমিক রেটিকুলামের স্ট্রাকচার দেখব। তোমরা এখানে দেখো যে পার্টস গুলোর ডায়াগ্রাম অলরেডি আমি ড্র করেছি, সিস্টার্নি, ভেসিকেল এন্ড টিবিউল। এখানে মনে রাখবে এই সিস্টার্নি আর টিবিউল নিয়ে রাফ endoplasmic reticulum যেটাকে আরিয়ার বলা হয় and tubular structure from the smooth endoplasmic reticulum structure. ওকে, তাহলে এখানে হেডিং করো types of endoplasmic reticulum.
Basically, there are two type of endoplasmic reticulum. One is rough endoplasmic reticulum, যেটাকে আমরা শর্টে আরইআরও বলতে পারি, and ACR এর ফুল ফর্ম কি? স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ACR তার মানে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কোন কোন স্ট্রাকচার নিয়ে তৈরি হচ্ছে? সিস্টার্নি এন্ড ভেসিকেল এন্ড টিবিউলার স্ট্রাকচার ACR এর ফরমেশন করছে। তো অবভিয়াসলি রাফ এন্ডোপ্লাজমিক, রাফ কথাটা কেন বলছি ভালোভাবে দেখো, সিস্টার্নি আর ভেসিকেলের সারফেসে কিছু ডট ডট স্ট্রাকচার প্রেজেন্ট রয়েছে, এগুলোকে বলা হয় রাইবোজোম। রাইবোজোম। তো যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের স্ট্রাকচারে রাইবোজোম প্রেজেন্ট থাকবে সেটাকে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বলা হয়। তো এখানে ছোট্ট করে লিখে রাখো, হ্যাঁ, রাইবোজোমাল স্ট্রাকচার, রাইবোজোমাল স্ট্রাকচার। ওকে, তো রাইবোজোম প্রেজেন্ট রয়েছে, রাইবোজোম প্রেজেন্ট রয়েছে, তার মানে আরইআর কিসে হেল্প করবে? হেল্প ইনটু প্রোটিন সিনথেসিস, হেল্প ইন প্রোটিন সিনথেসিস। ওকে, এন্ড যেহেতু স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাছে কোনো ধরনের রাইবোজোম প্রেজেন্ট থাকবে না, তো হেল্প ইন লিপিড সিনথেসিস। এন্ড নর্মাল হিউম্যানের বডিতে যে অ্যান্ড্রোজেন লাইক যে হরমোনগুলো হয়, স্টেরয়েডাল হরমোন, সেগুলো কিন্তু সিনথেসিসে হেল্প করবে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ওকে, দেন আমরা আরেকটা জিনিস, সেটা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কিন্তু সিক্রিশনেও হেল্প করে। সো এখানে ফাংশনে আরেকটা পয়েন্ট একটু লিখে নাও, স্টার মার্ক দিয়ে লিখছি, হেল্প ইন সিক্রিশন, help in secretion. Okay, next part is Golgi complex. Golgi complex first observe করেছিলেন ক্যামিলিও গলজি। এই ক্যামিলিও গলজির নাম অনুসারে কিন্তু এই কমপ্লেক্সটার নাম গলজি হয়েছে। এই যে গলজি কমপ্লেক্সটা বেসিক্যালি এখানে ভ্যারিস অফ সিস্টার্নি স্ট্রাকচার কিন্তু আমরা দেখতে পাবো, অনেকগুলো সিস্টার্নি স্ট্রাকচার আমরা দেখতে পাবো। আর এই সিস্টার্নিগুলো গলজি কমপ্লেক্সের ক্ষেত্রে প্যারালালি অ্যারেঞ্জ থাকবে। তাহলে একবার ফার্স্ট আমরা গলজির একটা স্ট্রাকচার দেখে নিই। মনে রাখবে গলজি আর ইয়ার এর স্ট্রাকচারের সঙ্গে কিন্তু কিছুটা হলেও সিমিলারিটিস রয়েছে। আমি কোন জায়গা থেকে বলছি? সিস্টার্নিক, এই এখানে ইয়ারে যেমন সিস্টার্নি প্রেজেন্ট ছিল, গলজিতেও কিন্তু সিস্টার্নি প্রেজেন্ট থাকবে। সিমিলার ইয়ারের ক্ষেত্রে যেমনটা আমরা দেখেছি যে সিস্টার্নির সঙ্গে সঙ্গে ভেসিকেল প্রেজেন্ট ছিল, গলজিতেও আমরা ভেসিকেল স্ট্রাকচার দেখতে পাবো। শুধুমাত্র একটা স্ট্রাকচারের ডিফারেন্স, সেটা ইয়ারের ক্ষেত্রে টিবিউল প্রেজেন্ট ছিল, বাট গলজির ক্ষেত্রে ভ্যাকিউল প্রেজেন্ট থাকবে, যেটা রাউন্ড শেপ। তো দিস স্ট্রাকচার ইজ cisternae. This is irregular structure is known as vesicle and round shaped structure is known as vacuole. তো গলজির মেন কাজটা কি? গলজি যেটা নিউক্লিয়াসের কাছে প্রেজেন্ট থাকবে, গলজির লোকেশন একটু জাস্ট লিখে দিই। গলজির লোকেশন কোথায়? গলজি বডির লোকেশন কোথায়? নিয়ার দ্য নিউক্লিয়াস। তার মানে নিউক্লিয়াসের কাছে থাকছে, মানে অবভিয়াসলি এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাছে থাকছে। তো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যখন প্রোটিন সিনথেসিস করে বা লিপিড সিনথেসিস করবে, ওরা কিন্তু সিক্রিশনও করে। অ্যান্ড সিক্রিট করার পর যে মেটেরিয়ালটা থাকবে, সেই মেটেরিয়ালটাকে প্যাকেজিংয়ে হেল্প করবে গলজি বডি।
সো গলজি বডির মেন ফাংশনটা হেল্প ইন প্যাকেজিং স্ট্রাকচার বা হেল্প ইন প্যাকেজিং। গলজি বডির মেন কাজ হেল্প ইন প্যাকেজিং দ্য মেটেরিয়াল। ওকে, আর গলজি বডির আর কি কি ফাংশন থাকবে? গলজি বডির আর ফাংশন হচ্ছে গলজি বডি সিক্রিশনে হেল্প করবে, সিক্রিশনে হেল্প করবে। এন্ড এই যে মানে যে মেটেরিয়াল গুলো প্যাক করবে সেই প্যাক গুলো কিন্তু কোথায় সিক্রিট করবে? এক্সোসাইটোসিস প্রসেসের থ্রু দিয়ে, সেটা ইন্ট্রাসেলুলার বা ইন্টারসেলুলার বা সেলের বাইরে কিন্তু সিক্রিশনে হেল্প করে। গলজি বডির যে পার্টটা নিউক্লিয়াসের কাছাকাছি প্রেজেন্ট থাকে এটাকে বলা হয় কনভেক্স পার্ট और सी स्पेस, कॉन्वेक्स और सी स्पेस, और যেটাকে আমরা বলি ফর্মিং পার্ট, ফর্মিং ফেস। এন্ড ঠিক তার অপোজিট পার্টটাকে বলা হয় কনকেভ और ট্রান্সফেস, কনকেভ और ট্রান্সফেস, और এটাকে আমরা বলতে পারি ম্যাচিওর ফেস। এই গলজি বডির এই ডিফারেন্ট ডিরেকশনে ডিফারেন্ট নেম কেন? কারণ গলজি বডি ইয়ারের কাছে প্রেজেন্ট থেকে যে সিক্রিটেড হওয়া মেটেরিয়াল গুলোকে প্যাক করছে সেগুলোই কিন্তু ম্যাচিওর হয়ে বা সেগুলোই ট্রান্সফার হয়ে কনকেভ স্ট্রাকচার বা ম্যাচিওর ফেস তৈরি করছে। আর এই ম্যাচিওর ফেস পরে গিয়ে এখান থেকে লাইসোজোম তৈরি হবে। তো আমরা এখানে লিখতে পারি ইয়ার and convex face ট্রান্সফার হচ্ছে কোন স্ট্রাকচারে? ম্যাচিওর ফেস और ট্রান্সফেসে মুভ করবে। আর এখান থেকে মনে রাখবে যেমনটা বললাম যে এই গলজি বডির সিস্টার্নি থেকে প্রাইমারি লাইসোজোম তৈরি হয়। গলজি সিস্টার্নি থেকে প্রাইমারি লাইসোজোম কিন্তু লাইসোজোমের ফর্মেশন হবে। এন্ড গলজি বডির মেন ইম্পর্টেন্ট যে পয়েন্টটা সেটা হচ্ছে গলজি বডি ইজ দ্য সাইট ফর দ্য সিনথেসিস অফ গ্লাইকোপ্রোটিন and the glycolipid and the glycolipid। যাচ্ছি লাইসোজোমের স্ট্রাকচার। তো আমরা অলরেডি বললাম লাইসোজোম গলজি সিস্টার্নি থেকে তৈরি হয়। গলজি সিস্টার্নি থেকে প্রাইমারি লাইসোজোম ফর্ম হবে, প্রাইমারি লাইসোজোমের ফর্মেশন হবে। লাইসোজোম বেসিক্যালি সিঙ্গেল মেমব্রেন স্ট্রাকচার, এখানে সিঙ্গেল মেমব্রেন প্রেজেন্ট থাকে। ওকে, তো মনে রাখবে যখনই মানে গলজি বডিটা খুব ভালো করে মেটেরিয়ালটাকে প্যাকড করে নেবে আর সেই স্ট্রাকচারটা যখন একটা স্যাক লাইক স্ট্রাকচারে তৈরি হবে সেটাকেই বলা হচ্ছে লাইসোজোম। তার মানে এখানে আমরা বলতে পারি যে লাইসোজোমের সাইটোপ্লাজমে লাইসোজোমের সাইটোপ্লাজমে ডিফারেন্ট টাইপ অফ হাইড্রোলাইটিক এনজাইম প্রেজেন্ট থাকবে। হাইড্রোলাইটিক এনজাইম প্রেজেন্ট থাকবে। আর এই এনজাইমগুলোকে কি বলা হয়? এই এনজাইমগুলোকে বলা হয় হাইড্রোলেস বলা হয়। সো হাইড্রোলেসের কিছু এক্সাম্পল আমরা এখানে দেখব, যেমন প্রোটিয়েজ, কার্বোহাইড্রেটস, লাইপেজ
and nucleus. And most of the important thing is that এই যতগুলো হাইড্রোলেস এনজাইম তার কিন্তু অ্যাক্টিভ হবে at acidic pH, এরা কিন্তু অ্যাক্টিভ হবে অ্যাসিডিক pH এ। তো প্রোটিয়েস কোন মানে কি এনজাইম, এর কাজটা কি? প্রোটিয়েস বলা হচ্ছে রেসপন্সিবল ফর প্রোটিন ডাইজেশন। সো প্রোটিন ডাইজেস্টেবল এনজাইম, এগুলো একটু পয়েন্ট করবে, প্রোটিন ডাইজেস্টেবল এনজাইম। ওকে, কার্বোহাইড্রেট মিন্স কার্বোহাইড্রেট ডাইজেস্টেবল এনজাইম। লাইপেজ নাম শুনেই তোমরা বুঝতে পারছো, লিপিড ডাইজেস্টেবল এনজাইম। and nucleus means nucleic acid digestible enzyme, nucleic acid digestible enzyme। আমরা জানি যে নিউক্লিক অ্যাসিড কিন্তু দুটো টাইপের হয়, one is DNA and second is RNA। তার মানে ডিএনএ ডাইজেস্টেবল এনজাইমের নাম কি? DNase and RNA digestible enzyme is RNase। Clear? Okay, next আমরা দেখব type of lysosome। লাইসোজোমের ফাংশন তোমরা অলরেডি বুঝতে পারছো, যেহেতু লাইসোজোম ক্যারি দ্য হাইড্রোলিটিক এনজাইম, তার মানে অবভিয়াসলি যত ধরনের এই যে মলিকিউল রয়েছে সেগুলো ডাইজেশন করতে হেল্প করবে। and এখানে লাইসোজোমের টাইপ, there are two type of lysosome, one is primary lysosome and the secondary lysosome। প্রাইমারি লাইসোজোমে মনে রাখবে কোন ধরনের কোন ডাইজেশন রিলেটেড কোন ফাংশন কিন্তু এর মধ্যে হয় না, কোন মলিকিউলের ডাইজেশন কিন্তু এর মধ্যে হবে না। বাট সেকেন্ডারি লাইসোজোমের মধ্যে ডাইজেস্টেবল যত ধরনের ফাংশন সেগুলো সেকেন্ডারি লাইসোজোমের মধ্যে হয়। আর এই ডাইজেস্টেবল ফাংশনের উপর ডিপেন্ড করে আমরা সেকেন্ডারি লাইসোজোমের মধ্যে আরো তিনটে টাইপ পাই। ওয়ান ইজ অটোফ্যাগোজোম, heterophagosome and third is residual body। অটোফ্যাগোজোম বা যেটাকে আমরা অটোফ্যাগো লাইসোজোম বলছি। ওকে, যেটাকে আমরা অটোফ্যাগো লাইসোজোম বলছি বা অটোলাইসোজোম বলা হচ্ছে। এগুলোর কাজ কি? এগুলো যে সেলের মধ্যে প্রেজেন্ট থাকবে সেই সেলের যে কোনো সেল অর্গানেলস বা সেই সেলটাকেই কিন্তু এনগালফ করে নিতে পারে বা সেটাকে ডাইজেস্ট করে দিতে পারে, যার জন্য লাইসোজোমকে সুইসাইডাল ব্যাগও বলা হয়। খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু অনেকবার যারা বোর্ডসে পড়ছো, যারা 11-এ রয়েছো তাদের ক্ষেত্রে কিন্তু এই কোশ্চেনটা আসে যে লাইসোজোমকে সুইসাইডাল ব্যাগ কেন বলা হয়। হেটেরোফ্যাগোজোমের ক্ষেত্রে বলা হচ্ছে যে এখানে বেসিক্যালি স্ট্রাকচারটা এখানে ডিফারেন্ট টাইপের, যেমন ধরো অন্য কোনো একটা সেলের পার্ট বা অন্য কোনো মলিকিউলস সেগুলোকে এনগালফ করতে হেল্প করে। এন্ড লাস্ট রেসিডুয়াল বডি, যেটা রেসিডুয়াল বডি বেসিক্যালি কি হয়, ডাইজেশন করার পর যে আনডাইজেস্টেড মেটেরিয়াল থাকে সেগুলোকে বডি থেকে বা সেল থেকে এক্সোসাইটোসিস মানে বডির বাইরে সেগুলোকে সিক্রিশন হতে হেল্প করে রেসিডুয়াল বডিজ। ওকে, দিস ইজ দ্য ফাংশন অফ অর ডিপেন্ড আপন দ্য ডাইজেশন ফাংশন, দিস ইজ দ্য টাইপ অফ লাইসোজোম। ওকে, and our last part is vacuoles। vacuoles কোথায় প্রেজেন্ট থাকবে? প্ল্যান্ট সেলে, in plant cell and plant cell যে vacuolesটা প্রেজেন্ট থাকে সেটা সিঙ্গেল অ্যান্ড লার্জ হয়।
এন্ড বলা হয় যে প্ল্যান্ট সেলের ক্ষেত্রে ভ্যাকুয়ালস ক্যান অকুপাই 90% স্পেস অফ সেল, যার জন্য প্ল্যান্ট সেলের আমি যদি ডায়াগ্রামটা দেখি, সাপোজ দিস ইজ দ্য ডায়াগ্রাম অফ প্ল্যান্ট সেল, এন্ড এই প্ল্যান্ট সেলের মধ্যে এটা ভ্যাকুয়ালস, এন্ড ভ্যাকুয়ালস যেহেতু প্রেজেন্ট থাকে 90% স্পেস অকুপাইড বাই ভ্যাকুয়ালস, তার জন্য এর মধ্যে যে নিউক্লিয়াসটা সেটা কিন্তু একটা সাইডে প্রেজেন্ট থাকবে। দিস ইজ দ্য ভ্যাকুয়ালস and this is the nucleus structure. Plant animal body তে কি vacuoles present থাকবে? Animal body তে কি vacuole present থাকবে? Yes, present থাকবে। কোন কোন ক্ষেত্রে present নাও থাকতে পারে, বাট যদি present থাকে if present they are negligible in amount, খুব অল্প পরিমাণে সাইটোপ্লাজমের মধ্যে present থাকবে। যেমন আমরা কিছু কিছু ক্ষেত্রে দেখতে পাই, যেমন অ্যামিবা, প্রোটিস্টার মধ্যে ভ্যাকুয়ালস দেখতে পাই, বাট তাদের যে ভ্যাকুয়ালস এর ফাংশনটা সেটা কি হয় দেখো, অ্যামিবার ক্ষেত্রে ভ্যাকুয়ালস কি হিসেবে কাজ করে, বা ভ্যাকুয়ালস কে কি বলা হয়? কন্ট্রাকটাইল ভ্যাকুয়ালস, এন্ড এই ভ্যাকুয়ালস এর কাজ হেল্প ইন অসমোরেগুলেশনে হেল্প করবে, এন্ড এক্সক্রিশনেও কিন্তু হেল্প করে, এক্সক্রিশন। এন্ড যদি আমরা প্রোটিস্টার ক্ষেত্রে দেখি, প্রোটিস্টার ক্ষেত্রে আমরা কিরকম টাইপের পাবো, কিরকম টাইপের ভ্যাকুয়ালস? প্রোটিস্টার ক্ষেত্রে আমরা পাবো গ্যাস ভ্যাকুয়ালস, সরি নট গ্যাস ভ্যাকুয়ালস, ইজ দ্য ফুড ভ্যাকুয়ালস, যেটা বেসিক্যালি ফুডটাকে ক্যাপচার করতে হেল্প করে, capturing the food particle. Okay, so normally plant এর ক্ষেত্রে যে ভ্যাকুয়ালসটা প্রেজেন্ট থাকে তার কাজটা কি, তার ফাংশন। What is the function of vacuoles? Vacuoles এর মধ্যে vacuole basically is a free space যার মধ্যে গ্যাস, ওয়াটার, স্যাপ, excreta and others material যেটা প্ল্যান্টের ক্ষেত্রে দরকার নয়, others material যেটা প্ল্যান্টের ক্ষেত্রে দরকার পড়বে না, সেরকম মেটেরিয়ালস কিন্তু ভ্যাকুয়ালস এর মধ্যে প্রেজেন্ট থাকবে। and vacuoles covered by a membrane, ভ্যাকুয়াল সাধারণত মেমব্রেনাস হয়, covered by a membrane, মেমব্রেনটাকে বলা হয় টোনোপ্লাস্ট। selectively permeable হয়। তার মানে আমরা বলতে পারি সাইটোপ্লাজম থেকে যখন কোনো মলিকিউল টুয়ার্ডস দ্য ভ্যাকুয়াল যাচ্ছে, সেটার যে মানে ট্রান্সপোর্টটা সেটা কিরকম, এগেইনস্ট দ্য কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট। ট্রান্সপোর্টটা কিরকম হবে? এগেইনস্ট কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট, যার জন্য ভ্যাকুওলের কনসেন্ট্রেশন হাইয়ার দেন দ্য কনসেন্ট্রেশন অফ সাইটোপ্লাজম। মনে রাখবে ভ্যাকুওলের কনসেন্ট্রেশন হাইয়ার হয় দেন দ্য সাইটোপ্লাজম। ওকে, সো that's all about our endomembrane system. তো আশা করবে এরপর এন্ডোমেমব্রেন সিস্টেম নিয়ে তোমাদের কোনো রকমের ডাউট থাকবে না। যা যা পড়ালাম সেইগুলো খুব ভালো করে পড়বে, প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা কনসেপ্ট ডিটেলসে ক্লিয়ার করবে, কারণ শুধুমাত্র এখানে যে পিক আপ দ্য অড ওয়ান টাইপের কোশ্চেন আসে সেটা কিন্তু নয়, এখান থেকে অনেক সময় স্টেটমেন্টাল কোশ্চেনও কিন্তু দিয়ে দেয়, আর ডিরেক্টও কোশ্চেন কিন্তু আসে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবভিয়াসলি নিজেরা তো সাবস্ক্রাইব করবে এন্ড বন্ধুদের সঙ্গে অবশ্যই করে শেয়ার করবে। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।